রাশিয়ার যুদ্ধ জোরালো করার প্রস্তুতি, ইউক্রেনের জন্য কঠিন বছর, নাইজেরিয়ায় সামরিক হস্তক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কৌশলের নতুন চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি আজ কাজল হায়দার এবং আমি প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবিতা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা একটু চট করে দর্শকদের সেগমেন্টে একটু ঘুরে আসি, ওনারা কি লিখছেন। ধন্যবাদ দর্শক, আগেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটা দেখছেন, আরও বেশি করে দেখবেন, আমাদের কমেন্ট করবেন। জগদীশ নামে আমাদের দর্শক লিখছেন, রেকলেস কিলিং অফ ইনোসেন্ট পিপল বাই বম্বিং ইন আফগানিস্তান অ্যান্ড এডিক্টেড এরিয়া হ্যাজ বিন টু অর্ডার টু দ্য ডে ফর মেনি ইয়ার্স পাস্ট অ্যান্ড আর দ্য টপ অফ ওয়ার্ল্ড সিনারিও। Lack of political understanding of that country is responsible for this. উনি আসলে দায়িত্ববান যে দেশগুলো আছে তাদের রেকলেস খামখেয়ালিকেই দায়ী করেছেন। ধন্যবাদ আপনাকে। দেবব্রত লিখছেন, রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, কোনো স্থায়ী শত্রু নেই, যা আছে তা হলো স্থায়ী স্বার্থ। এটা নির্বোধ বাদ দিয়ে পাগলারাও বুঝে। ওই আমরা জিও পলিটিক্সে যে বলি যে কারো বন্ধু না কারো, আসলে ঠিকই ঘটনাটা। আচ্ছা, বিমান নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ভারত, রাশিয়া, চীন সব ঠিক আছে, আমেরিকা ভারত তলায় তলায় সব ঠিক আছে। ভারতের সাথে গোটাপ খেলে আমেরিকা পাকিস্তানকে ডেরা বানিয়ে ইসরায়েলের কাছে সেনা পাঠিয়েছে। বাকি রইল বাকি মুসলিমদের জন্য এটা সতর্ক সংকেত। আর তারপরে ভারত আমেরিকা একটা চুক্তি হয়েছে। উনি সম্প্রতি যে 10 একটা সামরিক চুক্তি, সেটা নিয়ে কথা বলেছে। ধন্যবাদ আপনাদের। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আমরা যতটুকু পারবো পড়ার চেষ্টা করব। আচ্ছা দাদা, যেটা আমরা প্রথমে চলে যাই, আপনার যেটা বেশ বছরখানেক ধরে যেটা আমাদের সবারই মাথা ব্যথার কারণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা ডেইলিতে একটা ডেভেলপমেন্ট হয় দুই দেশ থেকে। এখন আর আপনি মনে হয় যে শান্তি সুবাতাস বৈঠকের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা হওয়ার কথা ছিল বুদাপেস্টে, হাঙ্গেরির রাজধানী, সেটাও তো এখন নাকচ করে দেওয়ার পর নতুন করে কোনো আলোচনা, বরঞ্চ দুইটা দেশ, রাশিয়া তো ছিলই, আবার রাশিয়ার সর্বশেষ যে পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র উত্তোলনের পর এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তাদের পারমাণবিক ওইগুলো আরও করবে, তারা রিমডেলিং করবে, হ্যাঁ, আরও ভয়ঙ্কর পজিশনে চলে গেছে। তা আপনি রাশিয়ার সামরিক প্রস্তুতি, ওদের বাজেট, ইউক্রেন কি অবস্থা আছে একটু দর্শকদের যদি বলতেন। আসলে হ্যাঁ, মানে আমাদের গত অগাস্টের পর থেকে আসলে যেটা ছিল যে একটা বাতাস ছিল যে শান্তি চুক্তি, সেটা আসলে এক মুহূর্তে আসলে যুদ্ধবিরতি শান্তি চুক্তি আসলে একদম এখন বলাই যায় ব্যাক বেঞ্চে চলে গেছে, একদম ব্যাক বেঞ্চে চলে গেছে। সেটাতে আসলে এখন কোনো ধরনের আমরা দেখছি না আশা আছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যার সক্ষমতা, সামরিক ক্ষমতা এবং প্রতিরক্ষা ক্ষমতা যে যেভাবে পাচ্ছে সেভাবে, কেউ ড্রোন, কেউ আপনার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে এই, তারপর ওদিকে পাল্টা আবার হুমকিও আছে, নিষেধাজ্ঞাও আছে। এখন চলে গেছে সেই পর্যায়ে। তবে এর মাঝখানে যে ঘটনাটা ঘটছে, রাশিয়ার কিন্তু আমরা হয়তো রাশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক পলিটিক্সের, ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে রাশিয়ার যে দখল করে নিচ্ছে ইউক্রেনের বিভিন্ন নতুন নতুন জায়গা, সেটা একটু পিছিয়ে পড়ছে, এই খবরগুলো আসছে না। কিন্তু এটা কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এই কারণে আমরা দেখছি যে রাশিয়ার নতুন নতুন শহর, গত 24 ঘন্টায় দেখলাম 2টি নতুন শহর তারা দখল করে নিয়েছে। এবং এটা খুব যুদ্ধক্ষেত্রের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য এই শহর দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন বিষয়টা হচ্ছে রাশিয়ার এই যে এগিয়ে যাওয়া এবং তার ফলে কি নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। নতুন প্রেক্ষাপটটা খুব মানে আমরা হয়তো ইন্টারন্যাশনাল মিডিয়া বা যে কোনো মিডিয়া থেকে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর খবরটা আসে, কিন্তু যেই কাজটা আসলে রাশিয়া খুব গোপনে বা অভ্যন্তরে যেটা করে নিয়েছে, সেটা হচ্ছে ইউক্রেনের ভেতরে যে আমরা জানি জেলেনস্কি যে এই সরকারটা কিন্তু অলরেডি সময় শেষ, এবং তাকে নিয়ে এবং ইউক্রেনের ভেতরে এক ধরনের একটা অসন্তোষ শুরু হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু রাশিয়া কাজে লাগাচ্ছে। রাশিয়া মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া একটা ভিতরে বলে মানে একটু উচকে দিচ্ছে যে ইউক্রেনের বিরুদ্ধে, ইউক্রেনে কিন্তু রাশিয়ার কিছু পক্ষ আছে, সেই পক্ষগুলোকে আসলে অ্যাক্টিভ করছে। 2 নম্বর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে রাশিয়া
বিপক্ষে যে শক্তিগুলো আমরা দেখতাম ন্যাটোর সাথে থাকতো, তাদের হয়তো অবস্থান রেখেছে, কিন্তু মধ্যপন্থী যে দেশগুলো আছে তারা কিন্তু ন্যাটো বা ইউরোপের যে মধ্যপন্থী দেশ তারা কিন্তু আস্তে আস্তে সরে আসার চেষ্টা করছে। এবং তারা প্রথমত দুটা জিনিস তারা দেখছে, তারা নিজের নিরাপত্তা দেখছে এবং নিজেদের অর্থনৈতিক সমস্যা দেখছে। এখন কিন্তু বিতর্ক উঠছে, আপনারা জানেন যে সম্প্রতি হাঙ্গেরির নেতৃত্বে 3টা দেশ, অলরেডি চেক প্রজাতন্ত্র সহ 3টা দেশ কিন্তু ইউক্রেনের থেকে এই যুদ্ধের কিছুটা সরে আসার জন্য ইউরোপিয়ানকে চাপ সৃষ্টি করছে এবং বলা হচ্ছে নতুন ওখানে জোট গঠন করবে। যদিও বলা হচ্ছে এটার পিছনে রাশিয়ার একটা হাত আছে, সেটা থাকতেই পারে, সেটা রাশিয়া তার মতো করে চেষ্টা তো করবে অবশ্যই। এখন যে জিনিসটা হচ্ছে এখানে, আপনি যে বাজেটের কথাটা বললেন, এই বাজেট নিয়ে জেলেনস্কি দুটো জায়গায় সমস্যা করছে। এক হচ্ছে তার আভ্যন্তরীণ সমস্যা, তার দেশে যে এই যে বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি। দ্বিতীয়ত হচ্ছে তার সবচেয়ে মিত্র দেশগুলো বা ইউরোপের যে মিত্র দেশগুলো এবং ন্যাটো থেকে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন থেকে যেভাবে সাহায্য পাচ্ছিল সেখানে কিন্তু একটা বাধা আসছে। এবং এই যে বিভিন্ন দেশগুলো তার এখন কথা আসছে যে অলরেডি অসন্তোষ তৈরি হয়েছে যে ন্যাটোকে বা ইউরোপিয়ান ইউনিয়নকে এভাবে যে ঢালাওভাবে আর কতদিন, মানে এভাবে আপনি 1 বছর দিতে পারেন, 2 বছর দিতে পারেন, 3 বছর দিতে পারেন, এইভাবে এখন তো অলরেডি 3 বছর ক্রস করে 4 বছরে হচ্ছে, এই আপনি আর কতদিন দেবেন। এখন কিন্তু জেলেনস্কি চারপাশ থেকে শুধুমাত্র যুদ্ধক্ষেত্র না, রাশিয়া জেলেনস্কির জন্য ইউক্রেনের জন্য বিষয়টাকে 4 দিক থেকে তৈরি করেছে। হ্যাঁ, শুধু যুদ্ধক্ষেত্র না, এখন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং যুদ্ধক্ষেত্র 3 দিক থেকে জেলেনস্কির জন্য একটা কঠিন বছর তৈরি করছে। এবার 2025 শেষ হয়ে যাচ্ছে, 2026-এ গিয়ে পড়বে। এই 2026-এ গেলে আসলে জেলেনস্কিকে অনেক ধরনের আভ্যন্তরীণ এবং বাইরের শক্তি সবগুলোকে জেলেনস্কি আসলে ফেস করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন যে তাদের যে ঘাটতি বাজেটের যে কথা বলছে 2025-28 যে ঘাটতি বাজেট, সেটা কিন্তু 53 বিলিয়ন US ডলারের একটা ঘাটতি বাজার, অ্যাপ্রক্সিমেট একটা ঘাটতি বাজারের জন্য আছে। এটা কিন্তু চারটিখানি কথা না, এবং এটা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পক্ষে সম্ভব নয় এই বিষয়টাকে তার মানে টেক ওভার করা। এটাকে আসলে তিনি কীভাবে টেক ওভার করবেন বা কীভাবে এটাকে চলে আসবেন, বিশাল একটা ঝামেলা রয়ে গেছে। এবং এই রাশিয়ার এখন যে পন্থাটা নিচ্ছে সেটা হচ্ছে রাশিয়া 3ভাবে আসলে ইউক্রেনকে এক ধরনের ঘিরে রেখেছে। এক হচ্ছে তাকে তো এই যুদ্ধক্ষেত্র তো আছে, তাকে যুদ্ধক্ষেত্রে তাকে মুভ করতে দিচ্ছে না। এবং আপনি কি রিসেন্ট কিন্তু ইউক্রেনের কোনো ডেভেলপমেন্ট দেখবেন না, বড় কোনো ধরনের হয়তো 2টা মিসাইল করেছে, কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে ম্যাসিভ যেটা বলি সেটাতে কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট নেই। 2 হচ্ছে কিভাবে ধরে রাখলো, তার জন্য যে অর্থনৈতিকভাবে কিন্তু জেলেনস্কি খুবই ঝামেলায় পড়ে আছে। এই ঝামেলার জন্য তাকে কিন্তু এখন সামনে দেশের জনগণকে বোঝাতে হবে, কারণ দেশের জনগণকে বোঝাতে না পারলে তিনি কিন্তু অলরেডি একটা তার ক্ষমতার সময়সীমার শেষ। এইটার জন্য তার একটা ঝামেলা। 3 নম্বর হচ্ছে যে রাজনৈতিক যে বলয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে বিরক্ত মানুষ এবং বিশ্ব জনগণ, বিশ্ব নেতৃত্ব কিন্তু বিরক্ত এই যুদ্ধটার উপরে। এবং আমরা দেখছি যে কিছু ইউএসএ ট্রাম্প, যদিও শোনা যাচ্ছে বিভিন্ন মিসাইল টমাহক মিসাইল দেওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমেরিকাও দেখছে যে হয়তো চুপ করে যাচ্ছেন অথবা নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছেন। এই যে 3টা ক্ষেত্রে একসাথে ইউক্রেন, জেলেনস্কি একসাথে ঝামেলায় পড়ছেন, একসাথে সমস্যায় পড়ছেন, এই 3টা ক্ষেত্র কিভাবে উনি 2026 সালে আসলে ট্যাকেল দিবেন বা এই পরবর্তী সময়গুলোকে তিনি কিভাবে মানে এক ধরনের সম্মুখীন থাকলে কিভাবে সমাধানটা কি বের করে আনবেন, সেটা এখন দেখার বিষয়। এখন তাহলে পুরো ঘটনাটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনারা দেখতে পাবেন যে জেলেনস্কি কিন্তু ইতিহাসের পাতায় একটা অধ্যায় হয়ে থাকবে কিভাবে যে নিজের সক্ষমতা না থাকলে কোনো পরাশক্তির সাথে কোনো ধরনের সমস্যায় জড়ানো যায় না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, কারণ নেটোতে যদি সে যাওয়ার অভিপ্রায় না করতো এই হামলাটা কিন্তু রাশিয়া করতো না। হ্যাঁ, এইটা হচ্ছে আপু, যে আমরা একটা বাংলা একটা কথা বলি যে গাছে তুলে দিয়ে মইটা আসলে জেলেনস্কির ক্ষেত্রে আসলে সেটাই হয়েছে। জেলেনস্কিকে যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার পরে নেটো, যেই নেটোতে যাওয়ার জন্য এত যুদ্ধ, তার এত কথাবার্তা, সেই নেটোই কিন্তু আছি নেই বা ধরি মাছ নাচি পানির মতো একটা মানে সিদ্ধান্তহীনতা উঠছে। এবং আমেরিকা কিন্তু ইউএস কিন্তু সাহায্য করছে, কিন্তু ইউএস কিন্তু কখনোই, এটা আমরা ভালো মতোই জানি, ইউএসএ এবং রাশিয়া যদি কোনো যুদ্ধে একে অপরের বিপরীতে দাঁড়িয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধটা, এটা বলা ছাড়াই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেটা এই জিনিসটা জেলেনস্কির বোঝা উচিত ছিল যে ইউএসএ যত কিছুই বলুক, ইউএসএ কিন্তু আমার এই জায়গাটার মধ্যে আসবে না। এই জিনিসটা জেলেনস্কি বুঝতে পারে এবং এখন বুঝছেন, জেলেনস্কি এখন বুঝতে পারছেন, হয়তো এখন অনেক দিক থেকে ট্রাম্পের ধমক খাচ্ছেন, এই খাতে সেই হয়তো বুঝতে পারছেন, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। কারণ আপনার এখন এইসব মনে হচ্ছে যে এখন ইউক্রেনকে জুয়ার দাবার বোর্ডে ছেড়ে দিছে, বাবা তুমি যেভাবে পারো যা দিছি তুমি উদ্ধার করো। কারণ ট্রাম্প বারবার বলছে যে তুমি মেনে নাও, ভূমির সোয়াবিং বাদ দাও, পারলে আমি 2-1টা দিব। এগুলো ওদের অভ্যন্তরীণ খবর যেগুলো আসতেছে, মানে ছাড় দিয়ে অন্তত হলো যুদ্ধটা বন্ধ করো। জেলেনস্কিকে সে বারবার এটা বোঝানোর চেষ্টা করছে। কারণ আমেরিকা কিন্তু আসলে আমেরিকা বুঝে গেছে যে আসলে রাশিয়াকে এই যুদ্ধ থেকে তার
সরিয়ে নিয়ে আসা বা বড় ধরনের কোনো বিজয় তার পাওয়ার নেই আসলে। এই জন্য আসলে ট্রাম্পের এই যে নতুন এই ধরনের এক ধরনের সমঝোতা বা যত কিছু বলি, যে ট্রাম্প বুঝতে পেরেছেন, এই জন্য আসলে মানে চাচ্ছে আমেরিকা ওই জায়গায় সংঘাতে যেতে চাচ্ছে, কারণ এখানে আসলে আমেরিকার তেমন কোনো বেনিফিট নেই, কারণ বেনিফিট না থাকলে কিন্তু আমেরিকা কোনো কিছু করতে চাইবে না। কত আর অস্ত্র বিক্রি করবে, তারও তো অস্ত্র উৎপাদন করতে হবে। আপনি দেখেন একটা জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে অগস্ট পর্যন্ত আমি বলবো যে যুদ্ধ বন্ধ করার জন্য খুব চেষ্টা সে করেছে। এখন কিন্তু তিনি ফোকাস অন্যদিকে নিয়ে যায়। এই আপনার এখানে যে অ্যাপেক সম্মেলন হলো, আসিয়ান হলো, এখানে কিন্তু এই যুদ্ধের ব্যাপারে খুব একটা এটা হচ্ছে এই যুদ্ধের কারণে কিন্তু উনি অনেক পুরনো বন্ধু হারিয়েছেন। হ্যাঁ, এই শুধুমাত্র এক যুদ্ধের কারণে, এই যুদ্ধের সাথে তেল সম্পর্কিত এই তেলের কারণে কিন্তু তার নতুন পুরনো অনেক মিত্র চলে গেছে। উদাহরণ হচ্ছে ভারতের সাথে দূরত্ব হচ্ছে, এবং সেই দূরত্ব কমানোর জন্য ওনাকে অনেক কিছু করতে হচ্ছে। এবং পুতিনও তার ভালো বন্ধু ছিল। হ্যাঁ, বুঝতে পারছেন। হ্যাঁ, এইসব কারণে এবং কেমন যেন একটা গাছারা ভাব, আপনি যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ন্যাটো বলেন, ট্রাম্প তো পুরোপুরি গাছারা। তাও আমরা ট্রাম্পের ব্যাপারে কিছু হঠাৎ দেখা যাবে আবার একটা ধুমকি দিয়ে বসছে। এটা আসলে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে উনি হয়তো বা ফর টাইম বিং উনি হয়তো 4-5টা কথা বলছে, কিন্তু মূল যে প্রস্তুতি বা মূল যে ওনাদের যে রাষ্ট্রীয় যে নীতি, সেটা থেকে তো আসলে অনেক সরাতে পারবে। কারণ ওরা ইউএসএটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যুদ্ধ থেকে আলটিমেটলি ইউএসএ আসলে কেমন কিছু গেইন করার নেই, সবাই চলে গেছে গেইন করার। আর ট্রাম্প কি করবেন, প্রথমে হালকা হুমকি, তারপরে কড়া হুমকি, তারপরে নিষেধাজ্ঞা, এগুলো দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ যত নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়ার ইকোনমি তত ফুলে পেবে বড় হচ্ছে। রাশিয়া কিন্তু একটা মজার বিষয়, রাশিয়া কিন্তু কেন জানি মনে হচ্ছে যে এই নিষেধাজ্ঞাগুলো থেকে মানে আপনি তো 15-16 হাজার মনে হয় এই যে 16,000 নিষেধাজ্ঞাকে তার যে আগের থেকে যে প্রস্তুতি এবং আমেরিকা কি কি করতে পারে, হয়তো মানে কিভাবে যে রাশিয়া আগে থেকেই জিনিসগুলো বের করে রেখেছে, এবং কোনো নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যা হলো সেটা থেকে আস্তে করে দেখা যায় দীর্ঘমেয়াদী রাশিয়ার নিজের রাস্তাটা তৈরি করে নিয়েছে। এই জিনিসটা তো অবাক করা একটা বিষয় আসলে। আমরা সবসময় পুতিনকে একটা ক্রেডিট দিই, অবশ্যই ক্রেডিট দেওয়া হচ্ছে যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তিনি যাদের উপর নির্ভর করেন, তার বহির্দেশের মিত্র বলেন বা তাকে যে চালায়, তার যে কমিটিটা তাদের মানে তাদের সহায়তায় তিনি এটা করছেন। এবং তিনি এখন খুবই মারাত্মক, মানে রাশিয়ার যে কমেন্ট যারা যৌথভাবে যে যারা দেখছে তারা আসলে ইফেক্ট আফটার ইফেক্ট সবকিছু মিলে কি হলে কি হতে পারে, কোথায় কি পরিস্থিতি দাঁড়াবে, এবং প্রত্যেকটা পিছনে আমার কাছে যেন মনে হচ্ছে ওনারা আসলে আমরা যেটা হয়তো আজকে বা এই বহির্বিশ্ব বা অন্যান্য মিত্র দেশগুলো যারা আছে ইউক্রেনে, তারা যেটা ভাবছে আজকে রাশিয়া তার থেকে 2 দিন পরে বা 2-4 দিন পরে একটা অ্যাডভান্স পজিশন থেকে ভাবছে। এইটাই সবচেয়ে অবাক বিষয়, কোনো কিছু দিয়ে কিন্তু রাশিয়াকে আটকানো। এবং রাশিয়ার পররাষ্ট্র দপ্তর দেখবেন সব সময় অ্যাক্টিভ, তারা যে দেশের বাইরে কথা বলছে, মিডিয়ার সাথে কথা বলে, ল্যাভরভের কথা বলে, যাদের এরা মানে সঙ্গে সঙ্গে দিমিত্রি অলরেডি রাশিয়ার একটা টিম কিন্তু আমরা দেখছি এটা খুব নীরবে আমেরিকা অবস্থান করছে যুদ্ধ নিয়ে কথা বলার জন্য। এগুলো আসলে আমরা যেটা বললাম যে বারবার যে আমরা ফ্রন্ট লাইনে যা দেখি তার পেছনে কিন্তু অনেক কিছুই হয়, বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক কিছুই হয়। এটা কিন্তু এই যে রাশিয়ার যে চারদিক থেকে মানে প্রস্তুতি এবং চারদিক থেকে একটা সরব জিনিস, অনেক আমার একটা জিনিস হচ্ছে কোনোদিন একটা দিনের জন্য আমরা দেখিনি রাশিয়াকে কোনো কিছু হেলা ফেলায় ঘাবড়ে যাওয়া, ছাড় দিলাম একটা। আমরা হয়তো ইউটিউবে কন্টেন্ট বা আমরা যারা ইউটিউবে কন্টেন্ট মানে দেশের বাইরে তাদের ভিউ পাওয়ার জন্য অনেক সময় রাশিয়াকে নেগেটিভ ভাবে এটা, কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন আছে মানে হঠাৎ করে ঘাবড়ে গিয়ে পুতিন একটা বাজে কথা বা উল্টাপাল্টা কথা না, খুব মেপে কথা, একদম মেপে কথা, এবং তিনি করে ফেলেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল। আচ্ছা, আমরা এখন ইউক্রেন রাশিয়া থেকে দৃষ্টিতে একটু আফ্রিকার দিকে নিয়ে যাই। আপনি জানেন যে নাইজেরিয়ায় সব ধর্মের সাথে খ্রিস্টান ধর্ম আছে। এখন ওখানে অভিযোগ উঠেছে যে খ্রিস্টান ধর্ম যারা আছে তাদের উপরে সন্ত্রাসী হামলা হচ্ছে। তো ট্রাম্প অন্যান্য দেশে এখানেও বলছে যে নাইজেরিয়া খ্রিস্টানদের উপর যদি নির্যাতন বন্ধ না করা হয় সে সামরিক হস্তক্ষেপ চালাবে। এটা নিয়ে একটু দর্শকদের বলেন আসলে ঘটনাটা কি। কিন্তু সবসময় আমরা জানি যে আফ্রিকার যে কয়েকটি দেশে সংঘাতপ্রবণ দেশ, তার মধ্যে নাইজেরিয়া একটা অনেক বেশি, এবং অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে। শুধুমাত্র এটা না যে এটা কিন্তু মাদকতা আছে, স্থানীয় প্রভাব আছে, এর মধ্যে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ আছে। এবং কিছুদিন পরপরই দেখি যে আমরা মানে বিশাল আকারের হামলা হয় এবং প্রায় 20-30 জন 40 জন মারা যায়। এটা কিন্তু আমরা যারা ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করে দেখি তাদের কাছে এটা কিন্তু নিয়মিত। আর এই ঘটনাটা আসলে হঠাৎ মানে একটা কথা যেটা হচ্ছে, আপনি গরিব দেশ হলেও আপনার কাছে যদি সম্পদ থাকে সেটাই আপনার মাথা ব্যথা, কারণ হচ্ছে হীরার খনিগুলা সেখানে আছে, তেল রয়েছে। একসময় আপনার মনে আছে 80-র দশকে নাইজেরিয়া সিটিতে হাঁটা যেত না, মার্সিডিজ গাড়ি একটার সাথে এত পরিমাণ ছিল, কিন্তু তারাই যে আপনি বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, গ্রুপ তো সাথেই হয় না, দেখা যায় বাইরের দেশ থেকে তাদের ইন্ধন যোগায়।
এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে ওদের আসলে সবচেয়ে ঝামেলা হয়ে গেছে যে মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়তো তেলগুলোকে বা খনিজগুলোকে মানে ওভাবে ইউজ করতে পারলেও মানে যেটা মেইনটেনেন্স বলি আমরা রকম, সেটা আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে আমরা সেটা ব্যর্থতা দেখি। সেটা ব্যতিক্রম। আপনার বুরকিনা ফাসোকে দেখেন ইব্রাহিম ট্রাওরে, সে সম্পদ উঠাও ঠিকই, কিন্তু আমাকে বেশি পার্সেন্টেজ দিয়ে তারপর তুমি নিয়ে যাবে। এই চুক্তিগুলো অবশ্য নাইজেরিয়ার ওই ক্ষমতার সাথে করতে পারে। নাইজেরিয়ার দুর্বলতা হচ্ছে নাইজেরিয়ার কিন্তু ইন্টারনাল যে ইয়েগুলো সম্পর্কগুলো খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, গ্রুপ গোষ্ঠীগুলো যে গোষ্ঠীগুলো, যার ফলে এখন যে অভিযোগটা এসছে যে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী, সেটা হচ্ছে এই খ্রিস্টানদের উপরে, ওখানকার যে স্থানীয় খ্রিস্টান নাগরিক যারা আছেন নাগরিক, তাদের উপরে হামলা করছে। এবং এইটা আসলে একটু ব্যতিক্রমীভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় হামলা হলেও আমরা ইউএসএ কে দেখি না আসলে এইভাবে। এখানে একটু ব্যতিক্রমীভাবে যে এখন এটার পিছনে আপনি যে কথাটা বলছেন, এটার পিছনে খুবই এখন মানে একটা প্রসঙ্গ উঠে আসছে, সেটা হচ্ছে নাইজেরিয়ার। আমরা জানি যে খনিজ তেল যেটা, সেই তেলটা কিন্তু এখন খুব ইন্টারন্যাশনাল ক্রাইসিস চলছে। আসলে আমরা দেখি যে পরাশক্তিগুলো কিছু সুযোগ খোঁজে কোনো একটা জায়গায় নিজেদের অবস্থান শক্ত করার জন্য, তৈরি করার জন্য। এই হতে পারে যে এটা এই যে নাইজেরিয়া কি এই যে সমস্যাটা, যে সংঘাতটা, সেখানে হয়তো সুযোগ খুঁজছে যে কিভাবে এখানে ঢোকা যায়। সেটাই একটা মাধ্যম হতে পারে। এটা এখনো ক্লিয়ার না, যদিও ট্রাম্প হুমকি দিয়েছেন যে আমরা যদি এই হামলা থামানো না হয় তাহলে আমরা ইউএসএ এখানে ইন্টারফেয়ার করবে, এখানে যাবে হামলা। এখন সময় দেখার বিষয়। আসলে যেটা বিষয় হচ্ছে আমাদের যে কথাটা উঠে আসছে যে তেলের কারণে নাইজেরিয়ার জন্য আসলে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে সেটা। আচ্ছা, আমরা সর্বশেষ এশিয়া একটু চলে আসি। সেটা হচ্ছে আমরা জানি যে অনেক দিন ধরে, এটা বছর ধরে চলে আসে, ইরানের উপরে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা নিষেধাজ্ঞা রয়েছে। সবকিছু আপনি জানেন যে 5টা বৈঠকও হয়েছিল, যে মধ্যপ্রাচ্যে একটা দেশের সাথে ইরান যে সংঘর্ষে জড়িয়ে পড়লো, এর আগে 5টা বৈঠকের ফলাফল ওটাও মার্কিন যুক্তরাষ্ট্রে কাতারের মধ্যস্থতায় হয়েছিল বিভিন্ন জায়গায়। এখন সরাসরি পররাষ্ট্রমন্ত্রী ইরানের যে আরাগাচি আছেন, উনি সরাসরি বলে দিয়েছেন যে আপাতত পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা আমরা বসতে চাই না। এটা নিয়ে সংযুক্ত করেন, তারপর আমরা আসলে ইরান আসলে মাথা ব্যথার কারণ, মধ্যপ্রাচ্যে মাথা ব্যথার কারণ, ইউএস এর জন্য মাথা ব্যথার কারণ, এটা আসলে অনেক বছর যাবত চলে আসছে। যে আরেকটি মাথা ব্যথার কারণ ছিল ইরাক, সেটা অনেক বছর আগে ইরাক অলরেডি সাদ্দাম হোসেনের মৃত্যুর পর থেকে ইরান সহজ হচ্ছে না, কারণ ইরান দেখে চীন এবং রাশিয়ার একটা বিশাল সমর্থন রয়েছে এবং প্রভাব রয়েছে এবং রাশিয়াকে ইরান কিন্তু এই যুদ্ধে অনেকটুকু সাহায্য করছে, তার ড্রোন দিয়ে দিয়ে। এখন বিষয়টা হচ্ছে এই যে তার কেন নিশ্চিতভাবে এটা বুঝতে হবে যে ইরানের পেছনে কারা আছে। আপনি যেটা বলছেন রাশিয়া ইরানের পেছনে থাকার কারণ ইরান সাহসটা পাচ্ছে আমেরিকাকে, এবং আপনি আরেকটা কিন্তু আমরা স্বীকার করি না করি যে ইরান যেভাবে জবাবটা দিয়েছে, সেটা অকল্পনীয় ছিল। এই মধ্যপ্রাচ্যের একটি দেশকে এবং ইউএস কে যে জবাবটা দিয়েছে, এই জবাবটা কিন্তু ইরানের সাহস অনেকটুকু বাড়িয়ে দিয়েছে। এই যে কারণে ইরানের সাহসটা বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের যেটা এখন সমস্যা হয়েছে, ও কিন্তু বলছে যে আমি পারমাণবিক অস্ত্র বানাই না, আমি ডেভেলপমেন্ট আছে সেগুলো আমি করি এখন। এবং আমরা ওর পারমাণবিক ক্ষেত্রগুলোতে কিন্তু হামলার ঘটনা ঘটেছে, যে এখানে যে পারমাণবিক এই জায়গাটার মধ্যে ইরান খুব কঠোর যে আমি এখানে আসলে কোনো ছাড় দেবো না। এই ছাড় না দেওয়ার কারণে যেটা হচ্ছে, এখনো বলিষ্ঠভাবে বলছে যে আমার ইউরেনিয়াম যে যত ধরনের পরীক্ষা আছে, যত ধরনের ডেভেলপমেন্ট আছে আমি করে যাব। ইরানের অভ্যন্তরে ইরানের জাতীয় নেতা, কয়েকজন পরপর জাতীয় নেতাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বেড়ে ফেলার কিন্তু খবর আছে, সেখানে কিন্তু আপনি ক্ষেপণাস্ত্রের খবরটা বের করতে পারলেন না। এটা আশ্চর্যের বিষয়। কিন্তু মানে প্রশ্নটা ওখানেই জেগে যায়, এটা তো একদিনের না, সেটাই ডে বাই ডে ডেভেলপমেন্ট। এটা ধরেন গত 7 থেকে 8 বছর 10 বছরের ডেভেলপমেন্ট। তারপর বাইরের দেশ থেকে হচ্ছে কার্গো বিমান করে নিয়ে আসলে এমন ব্যাপার না, সেটা সেবার। এবং তার কিন্তু এবং ইরান কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেকে পরিষ্কার রেখেছে, যে কেউ জানতে চাইলে পারমাণবিক ক্ষেত্র দেখতে যাচ্ছে, সেখানে কিন্তু লোক নিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল। কিন্তু ইন্টারন্যাশনাল ফোকাসটা তারা পারমাণবিক ওদিকে রেখেছিল, আর এদিকে তারা সক্ষমতা তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, আজকের বিশ্ব সংযোগের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।